2026-এ এই পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল, যেখানে দীর্ঘ বাম শাসন, তারপরে তৃণমূলের শাসনের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জয়লাভ করে এবং তাদের মন্ত্রিসভা গঠন হয়। এবং এই বিজেপি সরকারের প্রথম যে সাফল্য, সেটা হচ্ছে গত 22শে জুন তাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। এই বাজেট নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। সেখানে আমরা বাজেটের ভালো কিছু দিকগুলো নিয়ে আলোচনা করব এবং বাজেটের যে বিরোধিতা যে আছে, সব তো আর সরকারের পক্ষে যায় না, কিছুটা ভালো হলেও কিছুটা তার মন্দ দিক, এক পিঠ যেমন ভালো হয় তার অপর দিকে অন্ধকার তো নিশ্চয়ই থাকবে। তো প্রথমেই বলি, এইবারে বাজেট বিজেপির কাছে একটা অন্যতম চ্যালেঞ্জ, কারণ প্রথম সরকারে আসার পর তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল, সংকল্পপত্র যেটা তারা নিয়ে এইবার নির্বাচনী বৈতরণী পার হয়েছে, তো সেগুলো কে একটা রূপ দেওয়া বা মানে রূপায়ণ করা, বাস্তবিক করতে গেলে এই বাজেটের মধ্য থেকেই কিন্তু তার রূপরেখা তৈরি করতে হয়। তো আমরা এই বাজেটের কিছু ভালো দিকগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। সত্যি বাজেটটার মধ্যে অনেক নতুন চমক আছে। যেমন ডিএ আপনারা জানেন, যেটা নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল, মানে পূর্বতন সরকারের বিরুদ্ধে। তো সেই ডিএ কিন্তু 20% বাড়িয়েছে, যেটা নিয়ে সরকারি মহলে যারা চাকরি করেন তাদের মধ্যে কিন্তু একটা খুশির আবহাওয়া তাদের মধ্যে বইছে, কারণ 20% একটা যথেষ্ট বড় অ্যামাউন্ট। এর আগে বিগত সরকারকে দেখেছিলাম 3%, 4% হারে তাদের ডিএ বাড়াতে হতো। সেই জন্য কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা বিস্তর কিন্তু ফারাক থেকে গেছে। হয়তো এটা অনেকটা তার কাছাকাছি নিয়ে আসা গেছে। আরো শোনা যাচ্ছে যে বাজেটে ঘোষণা হয়েছে যে হয়তো অক্টোবরের মাসের মধ্যে আরো অ্যাডপার করে দেওয়া যায়, মানে যেটা সেন্ট্রাল কেন্দ্রের যে ডিএ আছে এবং রাজ্যের মধ্যে যাতে বিস্তর কোনো ফারাক না থাকে, সেই দিকে তারা চিন্তা ভাবনা শুরু করেছে। এদিকে নতুন সরকার 1 লক্ষ চাকরির এই প্রস্তাব দিয়েছে যে নতুন করে 1 লক্ষ চাকরির ব্যবস্থা তারা করতে চলেছে। এছাড়া যেটা উল্লেখ্য, যে নতুন 5টি জেলা ঘোষিত হয়েছে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কলকাতাকে একটা পৃথক জেলা করা হচ্ছে। তার ফলে কলকাতাকে যদি পৃথক জেলা করা হয়, তার একটা, যে এতদিন ধরে যে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন বা পুর কমিশনারের নিয়ন্ত্রণাধীন ছিল, এটা কিন্তু এবার একটা জেলা শাসক, তার একটা আলাদা দপ্তর বা স্বনিয়ন্ত্রিত একটা এর মাধ্যমে কিন্তু এবারে পরিচালনা করা সম্ভব হবে। এটা খুবই একটা উল্লেখযোগ্য ঘটনা। এছাড়া আমরা কি দেখলাম, যে নতুন করে 4টি বিমানবন্দরের জন্য ছাড় দেওয়া হলো, তার মধ্যে অন্যতম হচ্ছে কল্যাণী। এছাড়াও মালদা, পুরুলিয়া, বালুরঘাট, এখানেও কিন্তু বিমানবন্দর করা হচ্ছে এবং কোচবিহার বিমানবন্দরকে সম্প্রসারণের কিন্তু করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাজেটকে একটা মনোমোহিনী রূপ দেবার জন্য তারা চেষ্টা করেছে বিজেপি সরকার, যে পাহাড় থেকে সুন্দরবন প্রত্যেকটা দিকে কিন্তু তাদের নজর এড়ায়নি, মানে তারা চেষ্টা করেছে ছুঁয়ে যেতে, যাতে আপামর মানুষের, পশ্চিমবঙ্গবাসীর জন্য তারা কিছু একটা বার্তা দিতে চায়। এবং হবেই না কেন, কারণ প্রত্যেকটা জায়গা থেকে মানুষ কিন্তু দুহাত তুলে আশীর্বাদ বা ভোট দিয়ে এই বিজেপিকে কিন্তু ক্ষমতাসীন করেছে। সুতরাং প্রত্যেকটি জেলা ভিত্তিক বা পাহাড় থেকে সুন্দরবন, ওদিকে আপনার যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বা যেটা আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, যেগুলো আমাদের আদিবাসী অধ্যুষিত বা পাহাড় অধ্যুষিত, সমস্ত জেলাকে কিন্তু এবার বাজেটে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিক কিন্তু একটা সুন্দরভাবে রূপায়ণ করার চেষ্টা করেছে। এছাড়া আমরা কি দেখেছি, যে নতুন 8টা পৌরসভা তৈরি হচ্ছে, একটি নতুন মহকুমাও পাওয়া যাচ্ছে, নতুন যে পুলিশ জেলা পাওয়া যাচ্ছে কাঁথিতে। এছাড়া বিধায়ক তহবিলে এতদিন পর্যন্ত তারা 70 লক্ষ টাকা তাদের কোটা ছিল, মানে ব্যবহার খরচ করতে পারতো, সেটাকে 1 কোটিতে বৃদ্ধি করে দিয়েছে। এছাড়া বিদ্যুতে, কৃষির জন্য প্রতি ইউনিটে 2 টাকা করে ছাড় দিয়েছে, যেটা একটা অন্যতম দিক। এছাড়া মা আহার কেন্দ্রে নতুন করে 210টি তারা
কাউন্টার খুলছে, যেখান থেকে এখন যেখান থেকে পাওয়া যাচ্ছে এছাড়াও আরো 210টি নতুন জায়গা থেকে এই মা আহার কেন্দ্র পাওয়া যাবে। পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ হেলথ কার্ড নিয়ে এসেছে। প্রত্যেকটি বিধানসভার জন্য একটি ইনডোর স্টেডিয়াম করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের, চা বাগানের জন্য 15% জমি পর্যটনের জন্য ব্যবহারে ছাড় দেওয়া হচ্ছে। মানে নানান দিকে তারা কিন্তু নজর দিয়েছে এই সরকার। এছাড়াও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সমস্ত সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, প্রত্যেকেরই কিন্তু আগের যা তারা মাসিক বেতন হিসেবে যা পেতেন, সেখান থেকে কিন্তু কারোর ক্ষেত্রে 500, কারোর ক্ষেত্রে 1000, 2000 টাকা পর্যন্ত কিন্তু এখানে এই সরকার তাদের বাজেটে কিন্তু তাদেরকে বাড়িয়েছে। এছাড়া আমরা দেখছি কি যে পার্শ্ব শিক্ষক, প্রাইমারি, আপার প্রাইমারি, এনাদেরকেও কিন্তু তাদের মাসিক যে মাসোহারা বেতন যেটা আছে সেটা কিন্তু মানে বৃদ্ধির পথে হেঁটেছে বিজেপি সরকার। মিড ডে মিল, যেটা সব থেকে উল্লেখযোগ্য ছিল, বিগত যে সরকার তাদের জন্য বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা, সেটাকে বর্তমান সরকার 10 টাকায় নিয়ে এসেছে। এককালীন উচ্চশিক্ষার জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার চিন্তা ভাবনা করেছে বর্তমান সরকার। বেকারদেরকে 2 থেকে 3,000 টাকা, মানে যারা গ্র্যাজুয়েট হবে 21 থেকে 45 বছর, তারা 3,000 টাকা পাবেন, এবং গ্র্যাজুয়েট ছাড়া অন্যান্য মানে পাশ করা যুবকরা তারা কিন্তু 2,000 টাকা করে পাবেন। নতুন চাকরির ক্ষেত্রে প্রথমেই বলেছি 30,000 প্রস্তুতির জন্য এককালীন আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা এই বাজেটে হয়েছে। রোগীদের খাদ্যের বরাদ্দ আগে 56 টাকা ছিল, সেটা 110 টাকা করা হয়েছে। উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম, এইমস এর মতো আরো কিছু করার ডবল ইঞ্জিন সরকার করবে বলে ঘোষণা অলরেডি করে ফেলেছে। এছাড়া উন্নয়ন খাতে 26,000 কোটি টাকা পাহাড় থেকে সুন্দরবনে তারা দেওয়ার ঘোষণা করেছে। এছাড়া একটা নতুন জিনিস যেটা নিয়ে দীর্ঘদিনের মানুষের ক্ষোভ ছিল, যে চিংড়িহাটা আমাদের এই নিউ টাউনের সাথে যোগাযোগের একটা অন্যতম রাস্তা হচ্ছে চিংড়িহাটা, সেটাকে সম্প্রসারণ মানে এলিভেটর তৈরি করা হচ্ছে, যার কারণ ব্যস্ত সময়ে অফিস যাত্রী থেকে নিত্য যারা যাতায়াত করেন তাদের প্রচন্ড দুর্ভোগ সমস্যার মধ্যে পোহাতে হতো। মানে যে রাস্তাটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে যাওয়া হতো, সেক্ষেত্রে লেগে যেত প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। সেটা অফিসের সকালের দিকেও হতো, ফেরার দিকে হতো। সেক্ষেত্রে এই সরকার কিন্তু একটা বিরাট টাকা এই খরচ করছে, যাতে এই চিংড়িহাটার এই সমস্যাটা মেটে, মানে নতুন নিউ টাউনের সাথে একটা এলিভেটর করিডর তৈরি করার ঘোষণা এই বাজেটে করা হয়েছে। এবার আমরা চলে আসি বাজেটে যে ভালো দিকগুলো রয়েছে, কিছু জিনিস যেটা বাজেটের আমরা বিরোধিতা বলবো না, এটা একটা গঠনমূলক আলোচনা হিসেবে আমরা এটা দেখবো। কারণ কিছু জিনিস যেটা হয়তো আরো নতুন সরকার নতুন বাজেট তৈরি করেছে, তাদের ক্ষেত্রে যে চিন্তা ভাবনা বা রূপায়ণ বা আরো কিছু হয়তো করতে গেলে সময় লাগবে। তো তথ্যভিত্তিক তাদের কাছেও যাতে সরকারের কাছে এই জিনিসটা যদি জানার জায়গা থাকে যে হ্যাঁ তারা কি সুফল হলো, কতটা তারা এগোতে পারলেন, তার তো কিছু নেগেটিভ দিকও থাকবে, সেগুলো নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। গোটা দেশে একমাত্র পশ্চিমবঙ্গেই লাগু রয়েছে আরবান ল্যান্ড সিলিং পলিসি, যা শহর কেন্দ্রিক বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পুরো এলাকায় 500 থেকে 2000 বর্গ কিলোমিটার ফাঁকা জমি থাকলে তা এই আইনের আওতায় পড়ে যেত। ফলে এই জমি খাস হওয়া এড়াতে এবং জমিতে বিনিয়োগ করতে দৌড়াতে হয় সরকারি ছাড়পত্রের জন্য। লাল ফিতের এই ফাঁস খুলতে আইনের প্রয়োজনীয়তা আদেও রয়েছে কিনা তা পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে সোমবার রাজ্য বাজেটে। একই সঙ্গে শিল্পায়নের লক্ষ্যে 100 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রকল্পগুলির ক্ষেত্রে এনওসির বাধ্যবাধকতা শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত এই অনুমোদন ব্যবস্থা
করা হবে। এর ফলে বিনিয়োগের গতি বাড়বে বলে প্রশাসনিক মহল সূত্রে খবর। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বতন সরকারের আমলে তুলে দেওয়া শিল্প উৎসাহ ভাতা ইনসেন্টিভ, যেটা ফিরিয়ে আনার প্রস্তাব দিল বিজেপি সরকার। অন্যদিকে 1963 সালের ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনে সীমাবদ্ধতা কাটিয়ে দোকান, রেস্তোরাঁ, অফিস, লজিস্টিক্স এবং হোটেল পরিষেবা 24 ঘন্টা খুলে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা একটা যুগান্তকারী দিক, যে যদি মানুষ চায়, যারা বিভিন্ন কর্মসূত্রে হয়তো তাদেরকে রাত জাগতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা উল্লেখযোগ্য হয়ে যে আপনারা রেস্তোরাঁ 24 ঘন্টা খোলা পাবেন, বা আর যে সমস্ত অফিস, লজিস্টিক্স হাব যেগুলো রয়েছে, যাদের জিনিসপত্র যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করতে হলে, এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপের মধ্যে পড়েছে। এছাড়া আমরা চলে আসব যে এই বাজেট নিয়ে যে বিরোধী পক্ষ তাদের কি প্রতিক্রিয়া রয়েছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে। সেই ক্ষেত্রে বিজেপির তরফে দাবি করা হয়েছে এই বাজেটের মূল লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন উন্নয়ন সাধন করা। কৃষি, শিল্প, সুরক্ষা, কর্মসংস্থান, সরকারি কর্মচারী, মহিলা, পড়ুয়াদের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বভাবতই বাজেট নিয়ে উচ্ছ্বসিত বিজেপি সরকার। বাজেট নিয়ে বিরোধীদের মধ্যেও নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। রাজ্যের বিরোধী দলনেতা এখন যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে পরিকাঠামো নির্মাণের বিষয়ে সুস্পষ্ট বার্তা বাজেটে পাওয়া যায়নি। কত টাকা পরিকাঠামো নির্মাণে খরচ তার বিস্তারিত উল্লেখ নেই। বিজেপি সরকারের প্রথম বাজেট আরো খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে। সেই সঙ্গে ঋতব্রত বাবু উল্লেখ করেছেন জেলার সংখ্যা বাড়ছে, কিন্তু আরো বৃদ্ধি হলে ভালো হতো। কিন্তু বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণে মাত্র 10 কোটি টাকা সম্প্রসারণে এটা কিন্তু এই অঙ্কটা যথেষ্ট নয়, মানে এটাকে আরো বাড়ালে ভালো হতো, এটা ঋতব্রত বাবুর দাবি। এছাড়া ইজ অফ ডুইং বিজনেস বেসরকারির হাতে চলে না যায় সেদিকে সরকারকে কিন্তু নজর রাখতে হবে। মানে নিয়ন্ত্রণটা কিন্তু সম্পূর্ণ বেসরকারির হাতে ছেড়ে দিলে চলবে না, সরকারকে কিন্তু যে ছাড়গুলোর পরেও কিন্তু তাদের নিয়ন্ত্রণ কর্তৃত্বটা তাদের হাতে যাতে থাকে সেটা দেখতে হবে। পাশাপাশি মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন যে বিজেপি সবসময় সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, কিন্তু এই বাজেটে সেরকম কিন্তু সবার সাথে দেখা গেল না। মানে এখানে কিন্তু একটা ধর্মীয় ব্যাপারটাও কিন্তু উনি কিন্তু এর সাথে জুড়ে দিলেন। মানে যে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, তাদের উন্নয়নের জন্য আলাদা কিন্তু এই বাজেটে কোনো নতুন কোনো কিছু দেখা গেল না। এটা সার্বিকভাবে মানে সবার জন্য করা হয়েছে, কিন্তু যে একটা বিশেষভাবে কোনো সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকেই কিন্তু টার্গেট করা হয়েছে, ওটা আলাদা করে তাদেরকে এই বাজেটে কিছু দেওয়া হয়নি, এটা তিনি দাবি করেছেন। বাজেটের তীব্র সমালোচনায় রাস্তায় হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, নতুন সরকার গঠিত হয়েছে, তাদের আরো সময় চাই। রাজ্য বাজেটে নানান ধরনের কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। মানে ওনার যে যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু এই সরকারের যে বাজেট তারা পেশ করেছেন তাদের উপর নজর রাখবেন যে সেগুলো যাতে প্রতিশ্রুতি পূরণ হচ্ছে কিনা, বা যে যে বাজেটে যে যে খাতে যে টাকাগুলো দেওয়া হচ্ছে বা যেগুলো পড়বে বলে ভাবছে সেটা যদি না হয় তাহলে কিন্তু তারা সেদিকে নজর রাখবেন এবং তার বিরুদ্ধে তারা প্রতিবাদ বিরোধিতা কিন্তু চালিয়ে যাবেন। যেমন আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো পূর্বতন সরকার যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল, এটা কিন্তু ছিল সকলের জন্য। তারা দাবি করেছে যে আয়ুষ্মান ভারত এর যে হেলথ কার্ড বা এটা কিন্তু সকলে পাবেন না, এইটার মধ্যে কিন্তু একটা দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। মানে পূর্বতন সরকার বলছে যে আমরা কিন্তু সকলকেই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনতে পেরেছিলাম, কিন্তু এই সরকারের এই জায়গাটা কোনো একটা যেন
কমতি রয়েছে, তারা যেটা বলছে যাতে এটা কি তাহলে কি সবাই পাবে না, এটা কিন্তু একটা তাদের প্রশ্ন। এছাড়া সিপিএম এর বিধায়ক মোস্তাফিজুর রহমান তিনি বলেছেন, বাজেটে কার্যকারী বিষয়ের উল্লেখ নেই, আয় বৃদ্ধির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, জনমোহিনী মুখোশের আড়ালে অন্তঃসারহীন শূন্য বাজেট। এই বাজেটে কোনো রোডম্যাপ নেই, কেন্দ্রের প্রকল্পগুলোই বাস্তবায়নের পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ সরকার। ভাতা বাড়ানো হলেও সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ কমানো হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও তার প্রতিক্রিয়া দিয়েছেন। এই বাজেটে বড় বড় ঘোষণার মাধ্যমে প্রচারের আলো পোড়ানো হয়েছে, কিন্তু মৌলিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ এই বাজেট। বাংলার ভবিষ্যতের কোনো রূপরেখা এই বাজেটের মধ্যে দেখা যায়নি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, গত 50 বছরে এরকম বাজেট পেশ হয়নি। এই বাজেট মানুষের আর্থিক উন্নয়নের সব সীমা ছাড়িয়ে নতুন দিশাও দেখিয়েছে এবারের বাজেট। বিজেপি অফিসে দেবজিৎ বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ইকোনমিক সেলের কনভেনার ধনপত রাম আগরওয়াল মহাশয়। আমরা আরেকটা জিনিস দেখলাম যে কলেজ ও বৃত্তিমূলক শাখার চুক্তি ভিত্তিক শিক্ষকরা কিন্তু এই বাজেটে তারা হতাশ। বাজেটে বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষকদের এবং কর্মীদের বেতন বাড়লেও বাইরে রয়ে গেছেন স্টেট অ্যাডেড কলেজ টিচার্স বা স্যাক্টরা। ভোটের আগে বিজেপি সরকার সংকল্পপত্রে তাদের বেতন বৃদ্ধি তথা বেতন কাঠামোয় আনার ঘোষণা করেছিল। তাই এই বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষার দাবি তুলেছেন কুটাবের নেত্রী সুচন্দ্রা চৌধুরী, স্যাক্ট নেতা গোপাল ঘোষরা। একই সঙ্গে হতাশ বৃত্তিমূলক ক্ষেত্রের এনএসকিউএফ শিক্ষকরা, তারাও এজেন্সি ব্যবস্থার অপসারণ এবং বেতন বৃদ্ধির দাবিতে সরব ছিলেন। এনএসকিউএফ নেতা নিরুপম কোলের বক্তব্য, তৃণমূলী কায়দায় এজেন্সি প্রথা রেখে দিল নতুন সরকার। 5,000 টাকা ভাতা বৃদ্ধিতে খুশি হলেও রাজ্যের পার্শ্ব শিক্ষকরা সংকল্পপত্রের ঘোষণা অনুযায়ী বেতনক্রম চালুর আবেদন রেখেছেন। এ নিয়ে সরব হয়েছেন পার্শ্ব শিক্ষক নেতা রমিউল ইসলাম শেখ, অভিজিৎ ভৌমিকেরা। আরেকটি দিক আমরা দেখছি যে কৃষক পরিবারের প্রতি এবারে 3,000 টাকা অতিরিক্ত ভাতা দেওয়া হয়েছে। কৃষক বন্ধুদের এই ভবিষ্যৎ নিয়ে কোনো দিশা কিন্তু দেখানো হয়নি। রাজ্য সরকারের কৃষকদের পরিবার পিছু 3,000 টাকা অতিরিক্ত ভাতা দেবে বলে এই বাজেটে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের বছরে 3 দফায় মোট যে 6,000 টাকা দেওয়া হয়, এটা তার অতিরিক্ত বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দাবি করেছেন। তবে বিগত রাজ্য সরকারের কৃষক বন্ধু যে প্রকল্প চালু ছিল সেটির ভবিষ্যৎ কি, বাজেটে সে সম্পর্কে কিন্তু কোনো কথা বলা হয়নি, মানে সরকার নীরবই থেকেছে। জমির পরিমাণ অনুযায়ী এই প্রকল্পে কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পেতেন। রাজ্য সরকার যে 3,000 টাকা এখন অতিরিক্ত হিসাবে দেবে, সেটা যে কোনো পরিমাণ কৃষি জমির মালিক চাষিরা সমান হারে পাবেন কি না সেই ব্যাপারে কিছু উল্লেখ নেই কিন্তু এই বাজেটে। সরকারি নির্দেশিকা বেরোলেই এটা বোঝা যাবে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনা বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজ্যে চালু করেছে, এই প্রকল্পের অধীনে 16টি ফসলের কৃষির বীমার সুবিধা মিলবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। বাজেটে আরো ঘোষণা করা হয়েছে, খারিফ মরশুমে নির্ধারিত ন্যূনতম মূল্যের এমএসপির ওপরে রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান চাষিদের থেকে কিনতে অতিরিক্ত 200 টাকা করে দেবে। এরপরে এই বাজেটে আরেকটা সব থেকে উল্লেখযোগ্য ঘোষণা, যেটা মতুয়া সমাজের কিন্তু একটি আশার আলো দেখিয়েছে। কারণ মতুয়াদের সব থেকে বড় প্রাপ্য তাদের একটা আয়োজন হয়, যেখানে দেশ বিদেশ থেকে শুরু করে ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্ত থেকে নানান তাদের ভক্ত সমাগম হয়। সেই বারুণী মেলাকে এবারে জাতীয় মেলার ঘোষণা করা হবে বলে এই বাজেটে ঘোষণা করা হয়েছে। এই
যে ঘোষণা করা হয়েছে তাতে মতুয়া সমাজ এবং তাদের যে সংঘ সভাধিপতি মমতা বালা ঠাকুর তিনিও এটাকে সরকারের সাধুবাদ জানিয়েছেন এই খুশির খবরটাকে। তো সব দিক দিয়েই একটা ভালো এবং খারাপ নিয়ে এই বাজেট হয়েছে। বিরোধীরা এই বাজেটের সমালোচনা তো করবেই এবং তারা নজর রাখবে যে যে ঘোষণা করা হলো সেই সমস্ত প্রকল্পে সঠিকভাবে আর্থিক সহায়তা করা হচ্ছে কিনা, বা সেগুলো মাঝপথে থমকে যাচ্ছে কিনা, বা সেইগুলো শুধু বাজেটে ঘোষণা হয়ে গেল কিন্তু রূপায়ণ হলো না, তাহলে কিন্তু তারাও আটসাট বেঁধে কিন্তু কোমর বেঁধে লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত। আমরাও নজর রাখবো এই বাজেটকে কিভাবে নতুন সরকার তারা রূপ দেয়, কারণ নতুন সরকার তাদেরকেও সময় দিতে হবে। তো আমরা আগামী দিনে এটা নিয়ে আরো বিশদে আলোচনা করব।